This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুয়ারে সরকার আছে, ডাস্টবিনে গিয়ে মানুষ মরছেন, কত গাল ভরা সব প্রকল্প আছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রভৃতি। কিন্তু হাওড়া থানার অদূরে মৃত এই ভবঘুরের মতোই কত লোক কোট আনকোট সাথী হারা। শাসকেরও দায় নেই। তৃণমূল নামে বাংলার যে রাজনৈতিক দলটি রয়েছে তারা অনেক বেশি ব্যস্ত তাদের ঘরোয়া কোন দলে, ফলে এগুলো নজরে আসছে না। লাঠালাঠি, খুনোখুনি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মালদার দুলাল সরকার, নিশ্চয়ই মনে আছে আপনাদের, প্রকাশ্যে কীভাবে তাকে গুলি করা হয়েছিল। কেষ্টগড়, বীরভূম, সেখানে তো এই গোষ্ঠী রাজনীতি একেবারে অন্য মাত্রা পেয়ে গিয়েছে। কবে থেকে আমরা দেখে আসছি কাজল, কেষ্ট, বনাম মাঝখানে। এই ছবিটা দেখুন, কাজল শেখের হাতে বিষ্ণুর সুদর্শন চক্র। ঋগ্বেদে এই সুদর্শন চক্র আসলে সময়ের চাকা। পুরাণ বলছে অন্যায় অশুভ শক্তির সামনে বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। আচ্ছা, কাজল কি তেমন কিছু ভেবেই এই সুদর্শন চক্র ধরলেন হাতে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসলে আমাকে বসিয়েছেন এবং বীরভূম জেলার সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করার জন্য তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটাই অক্ষর অক্ষরে পালন করব। সুদর্শন চক্র, এই চক্র বা এই চক্রের প্রতীক হিসাবে যারা সততা এবং নিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করব, এই প্রতিশ্রুতি আমি এখান থেকে দিচ্ছি। কাজল যদি কৃষ্ণ হতে চায় তাহলে অনুব্রত তার বোমাব্রতের রূপ নিশ্চয়ই ধারণ করবে বাংলার বীরভূমের মাটিতে। আসলে কাজলের হাতে দেখলাম আমরা সুদর্শন চক্র। বিরোধীরা বলছে কাজল যদি কৃষ্ণ হতে চায়, আবার অনুব্রতর ডাকনাম কেষ্ট। কাকতাল কিন্তু অনেক সময় অনেক কিছু ভাবায়। দেখুন, কেষ্ট কাজল এই সংঘাত বীরভূমের রাজনীতিতে নতুন কিছু নয়। কিছুদিন আগেই এই জেলা পরিষদ নিয়ে খোঁচা মেরেছিলেন অনুব্রত। বীরভূম জেলা পরিষদ হঠাৎ পিছিয়ে গেল, পাল্টা ফোঁস করেছিলেন কাজলও, মনে আছে নিশ্চয়ই আপনাদের। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সভাপতি কি হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। দেখুন, আঙুর ফল টক হতে পারে। আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। আমি জীবনে কাটমানি খাই না, আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক। জেলা পরিষদ মানেই কাজল শেখ, তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তার জেলা পরিষদের সঙ্গে দলের যে সংঘাত রয়েছে কাজল নির্দ্বিধায় স্বীকারও করে নিয়েছেন। অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। 11 মানুষ মার্ডার হয়নি, তো 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। সেটা বলতে পারেন, কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে।
আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমিই বলেছি সানাজ ভালো কাজ করছে, ও কেতুগ্রামটা সানাজ দেখবে, সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে, আর বড়ুয়া যেতে বলেছে। কিছু কিছু খবর যেগুলো আসছে, কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে, কেউ আউসগাঁও দায়িত্ব পেয়ে গেছে, কেউ মঙ্গলকোট দায়িত্ব পেয়ে গেছে, কেউ বড়ুয়ার দায়িত্ব পেয়ে গেছে, এগুলো আমি মানতে নারাজ। আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কী করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই। আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম। কেষ্ট তিহার থেকে ফেরার পর সংঘাতের সূত্রপাত বীরভূমের কোর কমিটি নিয়ে। আর সেই সংঘাতের রাজনীতি থেকেই কি সাঁইথিয়ায় কাজলের হাতে সুদর্শন চক্র তুলে দেওয়া হলো? দিন তিনেক আগে সাঁইথিয়াতে কেষ্টকে দেওয়া হয়েছিল রূপোর বাঁশি, যিনি ভোটের আগে চড়াম চড়াম হুঁশিয়ারি দিয়ে এসেছেন 26-এর আগে সেই কেষ্টমণ্ডল কি বাঁশি বাজাবেন। অনুব্রত তিহার থেকে ফিরে দেখেছিলেন যে রূপোর মুকুট একদিন তার মাথায় উঠেছিল তা কাজলের হাতে। প্রতীকী সিংহ উপহার পেয়েছিলেন, যেখানে লোকে কেষ্টকে এতকাল বীরভূমের বাঘ ঠাউরে এসেছেন। ফলে এই বাঘ সিংহ, কেষ্টকৃষ্ণ, সুদর্শন চক্র, চক্রান্ত সবই এক হয়ে যাচ্ছে। বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজল দ্বন্দ্ব এখন তাহলে কি কৃষ্ণ সহায়? এই কাজল শেখ এবং সুদর্শন চক্র যারা ব্যবহার করেন তারাই যে কাজল শেখকে ব্যবহার করছেন। মুসলিম যে নেতা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে, এবং তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এরা দুধেল গাইদের বা মুসলিমদের ভোটটা পুরোপুরি নেবে, কিন্তু কোনো মুসলিম নেতাকে উঠতে দেবে না। এই দুজনের দ্বন্দ্বে সেটাই স্পষ্ট হয়ে আসছে। এবং আমি যে কথা আগে বললাম যে বিজেপির জমি তৈরি করে দিচ্ছেন তৃণমূলকে সামনে রেখে, সবই আরএসএসের কার্যকলাপ, সবই তৃণমূল নিয়ন্ত্রিত। তারা এই ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় আচরণকে ব্যবহার করে পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করে আরএসএসকে রাস্তা করে দিচ্ছেন। তবে দুজনের লড়াই কোনো রাজনৈতিক বা আদর্শগত লড়াই নয়, পিঠে ভাগের লড়াইয়ে কে কত পিঠে বাড়িতে নিয়ে যাবে তার লড়াই। গোষ্ঠীবাজি সত্যি ভোগাচ্ছে শাসক দলকে। কেষ্ট কাজলের এই কীর্তন তো লেগেই আছে, থামছে না। কিন্তু কি মুশকিল বলুন তো? তবে এই একটা জেলায় শেষ নয়, এই আমরা ওরা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এটা লেগেই আছে। এটা আর কোথায় দিনের আলো মতো পরিষ্কার বলুন তো? খুব দূরে যেতে হবে না আপনাদের, নদিয়ায়, মানে মহুয়া মৈত্রর ঘাঁটি। সেখানে তো প্রকাশ্যে বিরোধ শুরু আছে, শেষ নেই, কিন্তু পথটা আলাদা। আর সেটা এতটাই আলাদা যে প্রয়াত নেতাকে নিয়ে দড়ি টানাটানি চলছে সেখানে। যারা বুঝতে পারলেন না, একটু বোঝাই আপনাদের, আসুন ছবিটা দেখুন আপনারা। দুটো আমন্ত্রণ পত্র দেখতে পাচ্ছেন, বিষয়বস্তু কিন্তু এক। কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দলের নেতার জন্য এটা করা হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু একই দল যদি দুখানা আলাদা স্মরণ সভা করতে কোমর কষে নামে, তাহলে তাকে কি বলবেন? বিতর্কের আগুন তো ছড়িয়েছে। সেই আমন্ত্রণপত্র আপনারা দেখছেন, একটি সাংসদ মহুয়া মৈত্রর উদ্যোগে আর একটি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ভেবে দেখুন, দল এক, দুটি স্মরণ সভা দুজনের উদ্যোগে। অনেকেই অবাক হয়েছেন। নদিয়ায় এটাই ট্রেন্ড, রুটিন হয়ে গিয়েছে আজকাল নদিয়ার গোষ্ঠীদ্বন্দ্ব। না হলেই যেন কিছু একটা মিস করেন তারা। হ্যাঁ, ওরকমই। এর জল একবার মুখ্যমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল, ভুললে চলবে না। আসুন মনে করাই। মহুয়া নামেই আসলে অরুচি নদিয়ার তৃণমূল নেতাদের একাংশের। কোনো লুকো ছাপা নেই, বিষয়টা সর্বসমক্ষে আগেই এসেছে। মহুয়া মৈত্রকে তারা চান না দলীয় সংগঠনে। মুখ্যমন্ত্রীকে গিয়ে জানিয়ে এসেছিলেন কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার কল্লোল খাঁ, চাপড়ার রুকবানুর রহমান, করিমপুরের বিমলেন্দু সিংহ রায় সহ 6 জন। দলনেত্রীকে লেখা চিঠিতে বিধায়কেরা সাফ অভিযোগ তুলেছিলেন দলের কাজকর্মে চরম অসহযোগিতা করছেন মহুয়া মৈত্র। এভাবে সংগঠনের কাজ করা সম্ভব নয়, তারা এটাও জানিয়ে দেন। মহুয়া তো কার্যত এক ঘরে, তবু তাকে সরায় কার সাধ্যি? তিনি আজও সব পদেই দিব্য বহাল। ঠিক যেভাবে টাকার বিনিময়ে সংসদে প্রশ্নকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া থেকে সাংসদ পদ থেকে সাসপেন্ড হওয়া, সমস্ত কিছুর পরেও তিনি ছিলেন দলের এক এবং একমাত্র পছন্দ। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। বালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। এরপর 24-এ কৃষ্ণনগর কেন্দ্রে লড়েছেন, বহাল তবিয়তে জিতেওছেন মহুয়া মৈত্র, এবং তিনি দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভানেত্রী। যে দায়িত্ব তাকে খোদ তৃণমূল সুপ্রিমো তুলে দিয়েছিলেন। কিন্তু মহুয়া নিজের মর্জি মতো সংগঠন চালাচ্ছেন বলে অভিযোগ জেলার বাকি বিধায়কদের। মমতারই ঘনিষ্ঠ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরব
বিধায়করা এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাকে সরাবার জন্য আবেদন করলেন লিখিতভাবে। স্নেহা নেতৃত্ব শুনছি নাকি উজ্জ্বলদা আছেন, আর এইভাবে কাদা ছড়াছড়ি করার পক্ষপাতা বিনয়। মহার কিছু দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি নেই আমি বলবো না। দলের নেতারা বারবার বলেছেন, ওদিকে বিরোধীরা তো আছেনই, অভিযোগের ঝাঁপি নিয়ে রয়েছেন তারা। সেই সংসদে প্রশ্ন বিতর্ক কাণ্ডের সময় থেকেই তাদের সুর চড়া। রাজনীতিক আর ফিল্ডে এসে সংসদীয় পরম্পরাকে পদদলিত করছেন এবং এখন যেটা উনি করেছেন সেটা এথিক্স ভেঙেছেন, সংসদীয় পরম্পরাকে ভেঙেছেন, গরিমাকে নষ্ট করেছেন। কেন মহুয়া মৈত্র লগ ইন আইডি দিয়ে রাখলেন এটা আমাদের এখনো পর্যন্ত বোধগম্য হয়নি। এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। ইন্টারন্যাশনাল কোনো ব্যাকিং আছে কিনা মহুয়া মৈত্রের পেছনে সেটাও তদন্ত হওয়া উচিত। কিন্তু মহুয়া মৈত্রর কি এসবে কিছু যায় আসে? You know what? They can't touch a hair on my head. সত্যি তো, তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি বিরোধীরা। সংসদে ফিরেছেন মাথা উঁচু করে। এমনকি দলের মধ্যে তার বিরোধী গোষ্ঠীও হালে পানি পায়নি। তাদের অভিযোগই সার, মহুয়াকে আজও কিন্তু টলানো যায়নি। ক্ষমতা কতদূর ভালোই জানেন মহুয়া মৈত্র, তাই বোধ হয় সংঘাত শেষ হওয়ার নামগন্ধ নেই। তবে তৃণমূল কংগ্রেসের মুখ পুড়েছে, কারণ বিষয়টা তো চার দেওয়ালের মধ্যে আর নেই, বেরিয়ে এসেছে, আগুন ছড়াচ্ছে। নইলে প্রয়াত এক নেতার স্মরণ সভা নিয়ে এমন কাণ্ড হয় বলুন? কাল 9 ফেব্রুয়ারি দলের তরফে উজ্জ্বল বিশ্বাস আয়োজন করেছিলেন স্মরণ সভার। আবার মহুয়া মৈত্র একই দিনে করেছেন, ছাপিয়ে ফেলা হয়েছে চিঠি। সূত্রের খবর, তৃণমূল সাংসদ স্মরণ সভা ডাকার পর দলের তরফে উজ্জ্বল বিশ্বাসকে বলা হয়েছিল যেন তিনি তার ডাকা স্মরণ সভাটি প্রত্যাহার করে নেন, কিন্তু না, উজ্জ্বল বিশ্বাসও অনড়। তিনি জানিয়ে দিয়েছেন আগে তিনি সভার আয়োজন করেছেন, তাই এখন কিভাবে তিনি প্রত্যাহার করবেন। ফলে সংঘাতের সূর্য আবারও সপ্তমে বাজছে, তা নিশ্চয়ই নতুন করে বলার অপেক্ষা রাখে না। মার বেটা নিজেরাই করে মরবে, যদু বংশ তো এইভাবেই ধ্বংস হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নদিয়া বলে না, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র তৃণমূল একটি গোষ্ঠীদ্বন্দ্বেরই পার্টি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আসলে হচ্ছে লুটমারির নামে, টাকা ভাগের নামে, পিঠে ভাগের নামে গোষ্ঠীদ্বন্দ্ব। বিরোধীদের খোঁচাখুচি লেগেই আছে, গায়ে মাখে না তৃণমূল কংগ্রেস। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে বিধায়কের মৃত্যুতে 2 স্মরণ সভা ঘিরে জেলা এমন হুলস্থুল কাণ্ড, সেই নাসিরউদ্দিন আহমেদেরও কিন্তু মহুয়া মৈত্রকে সরানোর দাবিতে তৃণমূল নেত্রীকে চিঠি দিয়েছিলেন। মানে যে 6 জন বিধায়ক চিঠি দিয়েছিলেন তার মধ্যে তিনিও একজন ছিলেন। হঠাৎ করে তাঁর প্রয়াণের পর এখন তাকে নিয়েও নতুন করে দ্বন্দ্বের আগুন জ্বলছে। দিকি দিকি নয়, অনেকটাই। অনেক সময় অনেক এলাকায় একটু কার মাথা গরম হয়েছে, কি হয়েছে আমরা জানিও না, এই নিয়ে মন্তব্যও করব না। অনেক সময় অনেক এলাকায় একটু কার মাথা গরম হয়েছে, কি হয়েছে আমরা জানিও না, এই নিয়ে মন্তব্যও করব না। কি মনে হচ্ছে জানেন, তৃণমূল বোধ হয় কোন দল কাঁটাকে আপন করে নিয়েছে, নাহলে এমন হয় দিকে দিকে। তবে আরও একটা জিনিস কিন্তু রয়েছে যা আজকাল জোড়া ফুলের সঙ্গে এক নিঃশ্বাসে বলা হয়, খুব বেশি ভাবতে হবে না, কথাটা হচ্ছে দুর্নীতি। এদিক ওদিক যেদিকে তাকাবেন কেলেঙ্কারির ছায়া দেখতে পাবেন। আর শিক্ষাক্ষেত্র হলে কথাই নেই। আজ যেমন এগরা কলেজের কথা আপনাদের বলবো, নিয়োগের দিকে আমরা একদম যাচ্ছি না, বলবো জমি জমার কথা। হ্যাঁ, কলেজের জমি নিয়ে বিতর্কের শেষ নেই, কীর্তিকাণ্ডেরও শেষ নেই। এক্ষেত্রে এগরা সারদা শশীভূষণ কলেজের জমি বিক্রি শিরোনামে এসেছে, তার কারণ সে জমি গিয়েছে কলেজেরই এক কর্মীর শাশুড়ির হাতে। চমকে গেলেন তো? শাশুড়ি এখন জমির হর্তাকর্তা, এতে কোনো দ্বিমত নেই। এগরা শহর তৃণমূল সভাপতি তথা কলেজের চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মী উদয় শঙ্কর পালের শাশুড়িকে বিক্রি করা হয়েছে কলেজের জমি জমা। ভাবুন, এ কি সহজ হিসেব নিকেশ ভাবছেন? মোটেও নয়। জল অনেক দূর গড়িয়েছে, অনেক দূর, এবং জল ঘোলাও হয়েছে বিস্তর এতদিনে। ন্যাক এসেছিল, ন্যাকের প্রচুর খরচ খরচা হয়েছে, তার ফলে কিছু অনেক জায়গা কেনাও হয়েছে, বিক্রিও হয়েছে। কিন্তু যে নিয়েছে সে যে মানে আমার কলেজের যে কর্মীর শাশুড়ি, সেটা আমি জানি না। রেস্ট্রি ফেস্ট্রি পরে যখন এই ব্যাপারটা এলো তখন আমার নলেজে এলো। প্রাক্তন প্রিন্সিপাল মশাই তো হাত তুলে দিচ্ছেন, সবই নাকি তিনি পরে জেনেছেন। আশ্চর্য, ভাবা যায় না।
কলেজেরই এক অস্থায়ী কর্মী, যিনি আবার শাসক দলের দাপুটে নেতা। ভাবুন একটার পর একটা প্যারামিটারগুলো। তার শাশুড়ি জমি কিনলেন, আর এই গোটা বিষয়টা অন্ধকারে হলো। কিসের অন্ধকার কে জানে? এটা আদৌ হতে পারে আপনারা বলুন তো? মানে পরিচয় না জানিয়ে তারা সব করে ফেললেন, নাকি উড়ে এসে জুড়ে বসেছিলেন হঠাৎ? কলেজ কর্তৃপক্ষ যাকে সামনে পেয়েছে তাকেই কি ওই জমি বিক্রি করে দিয়েছিল? এখন তো পরিচালন কমিটিও বলছে তারাও নাকি কিছুই জানতো না। যারা কিনেছেন তারা সঠিক দামে কিনেছেন কিনা, বা তারা কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন কিনা, সমস্ত বিষয়টা প্রপার তদন্ত করে রেসপন্সিবল ফিক্স আপ করা। যদি এর মধ্যে কোনো অনৈতিকতা থেকে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা আবেদন করব এসডিওকে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এগরা কলেজ পরিচালনা কমিটির সভাপতি, মানে এগরার বিধায়ক তরুণ মাইতি, তিনি সাফ বলছেন কিচ্ছুটি জানতেন না। কলেজের সম্পত্তি বিক্রি হয়ে গেল হাওয়ায় হাওয়ায়, রেজিস্ট্রি হয়ে গেল, সব মিটে গেল, তারপর ঘুম ভাঙলো। ইচ্ছে খুশি মতো আবার তৃণমূল নেতাকে পাইয়ে দেওয়া হচ্ছে জমি কলেজের জায়গায়। এ তো পুরোপুরি পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার নিরিখে দেখা যাচ্ছে যে হয়তো কারুর স্বার্থকে সিদ্ধি করবার চেষ্টা হয়েছে। যিনি বিক্রি করছেন তিনি আবার দুদিন বাদেই অবসর নিচ্ছেন। পুরো বিষয়টার উপরে তদন্ত হওয়া উচিত, এবং এর সঙ্গে অনেক বড় বড় মাথারাও যুক্ত আছেন। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলেজের জমি বিক্রি করবেন, অন্য জায়গায় পারচেজ করবেন। তো নিশ্চিতভাবে আমি প্রিন্সিপালের সাথে ব্যক্তিগতভাবে কথাও বলেছি। প্রিন্সিপাল সাহেব বলেছেন যে আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী আমরা বাইরের জমিগুলোকে ছেড়ে কলেজের পাশের জমিগুলোকে কিনেছি। টিভি9 বাংলার খবরের জের মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, তাকে শোকজ করা হলো। জবাব দেওয়ার জন্য 7 দিনের সময়সীমা দিয়েছে হাইকোর্টের নির্দেশে শোকজ।